স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। আজকে আমরা পড়ব ফটোভোলটাইক ডিভাইসেস, সোলার সেল। আমরা দেখছিলাম যে ফটোডায়োড বা ফটো ডিটেক্টরের দুইটা মোড আছে। একটা হচ্ছে ফটোডায়োড মোড যেটা, আর আরেকটা ছিল পিভি মোড অফ অপারেশন। তো এই ফটোভোলটাইক ডিভাইস এটা মিন করতেছে কি পিভি মোডে সে কাজ করতেছে। তো এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডিভাইস সেটা হচ্ছে সোলার সেল। আমরা সোলার সেল নিয়ে আলোচনা করব। সোলার সেলের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে সোলার এনার্জি। মানে একটা সোলার সেল ডিভাইস কতটুকু আউটপুট দিবে তার সোলার এনার্জির উপর ডিপেন্ড করে। সোলার এনার্জি মানে এখানে বোঝানো হচ্ছে যে সোলার লাইটের ইন্টেন্সিটিটা, যে পরিমাণ লাইট ডিভাইসের উপরে ইনসিডেন্ট হচ্ছে ওই লাইটের ইন্টেন্সিটি। তো নর্মাল সোলার লাইটের ইন্টেন্সিটি হচ্ছে যে রেফারেন্সের অ্যাক্রসে মেজার করা হয় হচ্ছে AM0, AM1.5 এরকম এয়ার মাস বলা হয় এটাকে। এয়ার মাস হিসেবে এটাকে রিপ্রেজেন্ট করা হয় আর কি। তো এই জায়গায় তিনটা কার্ভ দেখানো হচ্ছে। এটা হচ্ছে নর্মাল ব্ল্যাক বডি রেডিয়েশনের জন্য ব্লু কার্ভটা। আর এটা হচ্ছে AM0। AM0 মানে হচ্ছে যদি আমাদের ডিভাইসের উপরে এটা একদম নর্মাল ইনসিডেন্ট হয় তাহলে এটা হচ্ছে AM0 ইন্টেন্সিটিটা, সবচেয়ে বেশি ইন্টেন্সিটি থাকবে। আর AM1.5 হচ্ছে কি এটা একদম নর্মাল ইনসিডেন্ট হচ্ছে না, একটা অ্যাঙ্গেল ইনসিডেন্ট হচ্ছে, যে এই যে ভ্যালুটা এটা 1.5 হবে না 0 হবে না 2 হবে, ওইটা ডিপেন্ড করে কিসের উপরে, এই যে অ্যাঙ্গেলের উপরে, এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। একদম নর্মাল ইনসিডেন্ট হইলে এটা হচ্ছে AM0। এটা হচ্ছে আমাদের আর্থ সারফেস। আর্থ সারফেসে যদি সোলার লাইটটা নর্মাল ইনসিডেন্ট হয় তাহলে হচ্ছে AM0। আর যখন একটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল থিটা আছে তখন হচ্ছে যে অ্যাঙ্গেলটা হয় ক্রিয়েট হয় ওইটার যে সেক থিটা, যে এই অ্যাঙ্গেলের সেকেন্ড ভ্যালু যদি আমরা নেই তখন এই ভ্যালুটাই হচ্ছে এই 0, 1.5 যেগুলো মিন করা হয় ওইগুলা আর কি। মানে সেক থিটা সমান এই জায়গায় আমরা পাবো h/h0। h/h0, h0 হচ্ছে নর্মাল ডিসটেন্সটা। তো যদি AM1.5 মানে হচ্ছে এই h/h0 এই ভ্যালুটা হচ্ছে 1.5। আর এই জায়গায় আলফা অ্যাঙ্গেল যেটা এটাকে বলা হয় সোলার ল্যাটিটিউড। তো এখন যদি ডিরেক্টলি ইনসিডেন্ট হয় তাহলে হচ্ছে আমরা সবচেয়ে বেশি ইফিসিয়েন্সি পাবো, সবচেয়ে বেশি লাইটের ইন্টেন্সিটি পাবো। কিন্তু দেখা যায় যে অ্যাটমসফিয়ারের মধ্যে অনেক পার্টিকেলস থাকে, এয়ার পার্টিকেলস থাকে বা অন্যান্য কিছু ওয়াটার পার্টিকেলস থাকে। এই পার্টিকেলগুলোর কারণে যে ডিফিউশন হয় বা এই স্ক্যাটারিং হয়, যে লাইট অনেক অনেক লাইট স্ক্যাটার্ড হয়ে চলে যায়, সো আমরা ফুল লাইট এই জায়গায় ডিভাইসের মধ্যে পাই না। এটাকে বলা হয় ডিফিউশন। ডিফিউশনের কারণে স্ক্যাটারিং রিডিউসেস দ্য ইন্টেন্সিটি, যে লাইটের ইন্টেন্সিটিটা কমে যায়। তো এখন আমরা তো দেখলাম যে লাইটটা কিভাবে ডিভাইসের উপর পড়তেছে ওইটার ক্যারেক্টারিস্টিক্স। এখন ডিভাইসটা কিভাবে কাজ করে, তো সিমিলার আগের মতোই, যে এই জায়গায় একটা সোলার সেলের 3D ফিগার দেখানো হচ্ছে। দেখো একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, মাঝখানে একটা জাংশন আছে। এন টাইপটা হচ্ছে থিকনেসটা কম। তো এখানে 2D ভিউটা দেখানো হচ্ছে। এটা হচ্ছে নিউট্রাল এন রিজিয়ন আর এটা হচ্ছে নিউট্রাল পি রিজিয়ন। আর মাঝখানের এই রিজিয়নটা হচ্ছে তার ডিপ্লেশন রিজিয়ন। তো নিউট্রাল এন রিজিয়নটা হাইলি ডোপড করা থাকে, যার ফলে ডিপ্লেশন রিজিয়নের ম্যাক্সিমাম পোরশন পি টাইপের দিকে থাকে আর এই দিকে কম থাকে। তো এটা হচ্ছে আমাদের ডিপ্লেশন লেয়ার। তো এন টাইপের দেখো ডিভাইসের ডায়াগ্রামটা দেখো, নিচের দিকে হচ্ছে একটা ইলেকট্রোড আছে, পজিটিভ ইলেকট্রোড পি টাইপের সাথে লাগানো, এটাকে বলা হচ্ছে ব্যাক ইলেকট্রোড। এটা হচ্ছে টোটাল পোরশন জুড়েই আছে। কিন্তু উপরে যে ইলেকট্রোডটা এটাকে বলা হয় ফিঙ্গার ইলেকট্রোডস। তো এই ইলেকট্রোডটা হচ্ছে সামান্য পোরশন জুড়ে থাকবে, কারণ হচ্ছে আমাদের লাইটটা উপর দিক থেকে ইনসিডেন্ট হচ্ছে, সো এই জায়গায় আমাদের ফ্রি পোরশন রাখতে হবে যাতে লাইটটা ডিভাইসের মধ্যে এন্টার করতে পারে। তো এই জন্য উপরের দিকে একটা স্মল পোরশনে ইলেকট্রোড ইউজ করা হয়, এটাকে বলা হচ্ছে ফিঙ্গার ইলেকট্রোড। এখন লাইট যখন ইনসিডেন্ট হবে তখন হচ্ছে এটা লং ওয়েভলেন্থের হইতে পারে, মিডিয়াম ওয়েভলেন্থের হইতে পারে, শর্ট ওয়েভলেন্থের হইতে পারে। এটা আমরা দেখছি যদি শর্ট ওয়েভলেন্থ হয় তাহলে সারফেসের কাছাকাছি রিজিয়নে লাইটটা অ্যাবজর্ব হয়। মিডিয়াম ওয়েভলেন্থ হইলে এর চেয়ে আরেকটু বেশি ডিপ রিজিয়নে যাবে। আর যদি লং ওয়েভলেন্থ হয় আর একটু বেশি ডিপ রিজিয়নে যাবে। তো এগুলোর উপর ডিপেন্ড করে
এখন এই জায়গার মধ্যে এনপি যে ডিপ্লেশন লেয়ার, এই জায়গায় আমাদের একটা বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড আছে। তো এই বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড থাকার কারণে যদি বাইরে থেকে একটা ফোটন আসে, যেই ফোটনের এনার্জি হচ্ছে এই সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে বেশি যদি হয়, তাহলে ওই ফোটনটা কি হবে, এই জায়গায় অ্যাবজর্ব হবে। অ্যাবজর্ব হইলে ইলেকট্রন এবং হোল পেয়ার ক্রিয়েট হবে। ডিপ্লেশন লেয়ারে অ্যাবজর্ব হইলে ইলেকট্রন এবং হোল পেয়ার ক্রিয়েট হবে। তো এই ইলেকট্রিক ফিল্ড দ্বারা ড্রিফটিং এর কারণে ইলেকট্রিক ফিল্ড যেই ডিরেকশনে, হোলটা ওই ডিরেকশনে চলে যাবে, আর ইলেকট্রন তার উল্টা ডিরেকশনে ড্রিফটিং হবে। যার ফলে এই ড্রিফটিং এর কারণে আমরা বাইরের সার্কিটে ফটো কারেন্ট পাবো। তো এই হচ্ছে তার ওয়ার্কিং প্রিন্সিপাল। এখন এই যে ফোটনটা অ্যাবজর্ব হবে মানে ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন, এটা কোন রিজিয়নের মধ্যে হইলে আমরা এই ফটো কারেন্টটা পাবো, সেটা হচ্ছে যদি এই ডিপ্লেশন লেয়ারের মধ্যে হয় তাহলে আমরা ড্রিফটিং এর কারণে কারেন্ট পাচ্ছি। আবার ডিপ্লেশন লেয়ারের পরে সামান্য একটা রিজিয়ন, যেটা হচ্ছে ইলেকট্রনের ডিফিউশন লেন্থের সমান, এটার মধ্যেও যদি হয় তাহলে ইলেকট্রনটা কি করতে পারবে, ডিফিউজ করে এই জায়গায় চলে আসতে পারবে, পরে ড্রিফটিং হয়ে চলে যাবে। তো আমরা ফটো কারেন্ট পাবো। কিন্তু যদি ডিফিউশন লেন্থের বাইরে অ্যাবজর্ব হয়, তাহলে কিন্তু ডিফিউশন লেন্থের বাইরে হইলে এই জায়গা থেকে এই ইলেকট্রন জেনারেট হইলেও ওই ইলেকট্রনটা আর আমরা এইদিকে এই ইলেকট্রোডে পাবো না। তো আমরা ফটো কারেন্ট, ইফেক্টিভ ফটো কারেন্ট পাবো না। তাহলে আমাদের টোটাল রিজিয়নটা হচ্ছে কি, এইদিকে হোলের ডিফিউশন লেন্থ LH প্লাস ডব্লিউ প্লাস এলপি। তো এই টোটাল রিজিয়নটা এই জায়গা থেকে LH থেকে LE পর্যন্ত এই রিজিয়নটা, এইটাই হচ্ছে আমাদের অ্যাবজর্বিং রিজিয়ন। এই জায়গার মধ্যে যদি ফোটনটা অ্যাবজর্ব হয় তাহলে আমরা বাইরের সার্কিটে ফটো কারেন্ট পাবো। দেখো এই ফিঙ্গার ইলেকট্রোডের শেপটা, মাঝখানে একটা বাস ইলেকট্রোড আছে আর তার দুই পাশে স্মল ইলেকট্রোড আছে। তো এই শেপের করা হয় যাতে তার সিরিজ রেজিস্ট্যান্সটা কম হয়। The finger electrodes on the surface of a solar cell reduce the series resistance. সিরিজ রেজিস্ট্যান্সটা ক্রিয়েট হয় হচ্ছে তোমার এই সারফেসের মধ্যে। ইলেকট্রনটা সাপোজ এই জায়গা থেকে এই জায়গায় একটা ইলেকট্রন আসলো, এই ইলেকট্রনটা এই সারফেসে চলে আসলো ইলেকট্রিক ফিল্ড দ্বারা ড্রিফটিং করে। তো এই সারফেসে আসার পরে এখন এই ইলেকট্রনটা কি করতে হবে, এই ইলেকট্রোডে আসতে হবে এই ইলেকট্রনটা। তো এই ইলেকট্রনটা যদি এই সারফেস দিয়ে মুভ করে এই জায়গায় আসে, তো এই সারফেস দিয়ে মুভ করার কারণে যে রেজিস্ট্যান্সটা হয় সেটাকে বলা হয় সিরিজ রেজিস্ট্যান্স। তো এই সারফেস দিয়ে মুভিং ডিসটেন্স যদি আমরা কমাইতে পারি তাহলে সিরিজ রেজিস্ট্যান্সটা কমাইতে পারবো। যার ফলে এই জায়গায় বাস ইলেকট্রোডের সাথে এরকম স্মল ইলেকট্রোড পোরশনটা এক্সটেন্ড করা হয়। তার মানে ইলেকট্রন যদি এই জায়গায় জেনারেট হয়, এই জায়গায় আসে, তাহলে সেটা এখানে আসলেই ইলেকট্রোডে চলে আসলো। তো সিরিজ রেজিস্ট্যান্সটা কমে গেল। আর যদি এই পোরশনটা না থাকতো তাহলে এই ইলেকট্রনটা এই সারফেস দিয়ে অনেকটুকু ডিসটেন্স কভার করে ইলেকট্রোডে আসতে হইতো, যার ফলে সিরিজ রেজিস্ট্যান্সটা বেশি হইতো। কে কোয়েশ্চেন করতে চাচ্ছ মনে হয়? তো এইটাই হচ্ছে সোলার সেলের অপারেশনটা। আমরা এটা বুঝতে পারছি আশা করি। তো এই জায়গায় দেখো টোটাল ডিসটেন্স আমরা বলছিলাম যে টোটাল যে ভলিউম ফটো জেনারেটেড ক্যারিয়ার্স উইদিন দ্য ভলিউম LH প্লাস W প্লাস LE গিভ রাইজ টু এ ফটো কারেন্ট। যে এই রিজিয়নের মধ্যে যদি EHP জেনারেট হয় তাহলে আমরা ফটো কারেন্ট পাবো। The variation in the photo generated electron hole pair concentration with distance is also shown. এই জায়গায় দেখো ইলেকট্রন হোল পেয়ার জেনারেশনের রেটটা এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি এই ডিসটেন্সের সাথে ডিপেন্ড করে। তো আমরা এই এক্স ডিসটেন্স, এই ডিসটেন্সে যত বেশি যাইতে পারবো, যত বেশি দূরে যাব ডিসটেন্স কভার করব, ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন রেটটা তত এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে। এই জায়গায় আলফাকে বলা হচ্ছে অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট বলা হয়। এখন সোলার সেলের যদি আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা যদি দেখি, মানে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স, তো নর্মাল ডার্ক মোড অপারেশন যখন থাকবে, ডার্ক আইভি মানে বাইরে থেকে যখন কোনো লাইট আসবে না, তখন সেটা কি নর্মাল ডায়োডের মতো কাজ করবে। তো নর্মাল ডায়োড অপারেশনে তার আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা হচ্ছে এইটা, এটা আমরা সবাই জানি এইরকম থাকে। তো এটা হচ্ছে তার ডার্ক আইভি ক্যারেক্টারিস্টিক্স। এই জায়গায় কারেন্ট এবং ভোল্টেজের রিলেশনটা হচ্ছে কি, I diode equals to I naught exp of EV
ইটা কেভিটি -1, যে জায়গায় আই নট হচ্ছে কি রিভার্স স্যাচুরেশন কারেন্ট, আর ইটা হচ্ছে আইডিয়ালিটি ফ্যাক্টর, নরমালি 1 থেকে 2 বা এরকম থাকে, আর টি তো হচ্ছে টেম্পারেচার, কেভি হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। তো এই হচ্ছে ডার্ক কন্ডিশনে। তো এখন যখন আমরা একটা লাইট অ্যাপ্লাই করব, বাইরে থেকে যখন লাইট আসবে তখন কি হবে, লাইট আসার ফলে ফটো কারেন্ট জেনারেট হবে। তো এই ফটো কারেন্টের ডিরেকশনটা কোন ডিরেকশনে হবে, আমাদের নর্মাল ডায়োড কারেন্টের যে ডিরেকশন তার অপোজিট ডিরেকশনে ফটো কারেন্টটা জেনারেট হয়, এটা আমরা দেখে আসছি। তো যার ফলে এই ফটো কারেন্ট পরিমাণ এই কার্ভটা নিচের দিকে শিফট করবে। Under illumination, the IV dark characteristics are shifted down by the n amount that is equal to the photocurrent IPH. The photocurrent IPH is proportional to the photogeneration rate. এই ফটোকারেন্টটা আবার কিসের উপর ডিপেন্ড করে, ফটো জেনারেশন রেট মানে লাইটের ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে। তো এখানে আমরা লিখতে পারি IPH ইকুয়ালস টু KI, যেই জায়গায় K হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তো I হচ্ছে লাইটের ইন্টেন্সিটি। তো ফটো কারেন্টটা লাইটের ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে। আর এই ফটো কারেন্টের ডিরেকশনটা যেহেতু নরমাল ডায়োড কারেন্টের ডিরেকশনের অপোজিট, এই জন্য এই কার্ভটা ডাউন শিফটিং করতেছে, যে -IPH। তো দেখো ইন্টেন্সিটির উপরে এটা ডিরেক্টলি ডিপেন্ডেন্ট। 400 ওয়াট পার মিটার স্কয়ার যদি ইন্টেন্সিটি হয় তাহলে আমরা -IPH পাচ্ছি 100, আর যদি 800 হয় তাহলে আমরা এটা পাচ্ছি 200, মানে একদম লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো এই জায়গায় 3D এই ফিগারে কিভাবে অপারেশনটা হচ্ছে এটা দেখানো হয়েছে, যা এই দিক থেকে একটা ফোটন আসলো, এই জায়গায় ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হলো, ইলেকট্রনটা এদিকে চলে আসবে, হোলটা এদিকে চলে আসবে। সো আমরা বাইরে ফটো কারেন্টটা পাবো, আর ফটো কারেন্টের ডিরেকশন হচ্ছে এই ডিরেকশন। দেখো এটা হচ্ছে নরমাল ডায়োড কনভেনশনাল ডায়োডের অপারেশনের জন্য কারেন্ট আই, এটা হচ্ছে এই ডিরেকশনে, কিন্তু ফটো কারেন্টটা হচ্ছে কি তার অপোজিট ডিরেকশনে। কারণ হচ্ছে ইলেকট্রনটা এই ইলেকট্রোডে আসার পরে সে বাইরের সার্কিটটা এই ডিরেকশনে কভার করবে, এই ডিরেকশনে কভার করে এই জায়গায় এসে হোলের সাথে রিকম্বাইন করবে। তো ইলেকট্রনের ডিরেকশনের অপোজিট ডিরেকশনে হবে ফটো কারেন্ট। তো এটা হচ্ছে ইলুমিনেশনের জন্য যে কারেন্টটা, ফটো কারেন্টের ডিরেকশন নরমাল ডায়োড কারেন্টের ডিরেকশনের অপোজিট, এই জন্য এটা ডাউন শিফটিং হচ্ছে। আমরা যদি কনভেনশনটা দেখি, যে নরমাল ডায়োড অপারেশনের জন্য ফটো ডায়োডকে এইরকম একটা সিম্বল দিয়ে দেখানো হয়, যে একটা নরমাল ডায়োড আর একটা ফটন মানে এইটার উপর ইনসিডেন্ট হচ্ছে, এরকম সিম্বল দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয় আর কি। তো এই ক্ষেত্রে নরমাল ডায়োড অপারেশনের জন্য আমরা জানি এইদিকে হচ্ছে তার পি, এদিকে হচ্ছে এন সাইড, এই টাইপ। তো ভোল্টেজ নরমাল ডায়োডের কনভেনশনাল ভোল্টেজ হচ্ছে এদিকে প্লাস এদিকে মাইনাস, আর কনভেনশনাল কারেন্টের পজিটিভ ডিরেকশন হচ্ছে কি পি থেকে এন এর ডিরেকশনে। তো এইটাই হচ্ছে আমাদের কারেন্টের পজিটিভ ডিরেকশন, মানে এটা হচ্ছে ডায়োড সার্কিটের কনভেনশন। তো এখন এই কনভেনশন থেকে যদি আমরা ফটো কারেন্টের ডিরেকশনটা হিসাব করি, যখন শর্ট সার্কিট থাকবে, যদি এটা শর্ট সার্কিট করি তাহলে কি হবে, শর্ট সার্কিট কন্ডিশনে ভোল্টেজ ইকুয়ালস টু 0, তো ISC ইকুয়ালস টু কি হবে -IPH, মানে শর্ট সার্কিট কারেন্ট এটা হচ্ছে আমাদের ফটো কারেন্টের নেগেটিভের সমান। তো এই জায়গায় ISC দিয়ে এই ডিরেকশনে কারেন্ট বোঝানো হচ্ছে, আর ফটো কারেন্টের ডিরেকশন কোনটা, এই ডিরেকশনে। এটা হচ্ছে ফটো কারেন্টের ডিরেকশন, যার ফলে ISC সমান হবে -IPH। আর যদি ওপেন সার্কিট থাকে, ওপেন সার্কিট থাকলে কি হবে, টোটাল কারেন্টটা 0 হবে। এই কারেন্টটা কিভাবে 0 হচ্ছে এটাও আমরা এক্সপ্লেইন করছিলাম, যে দুইটা কারেন্টের সামেশনের ফলে এটা 0 হয়। একটা হচ্ছে ফটো কারেন্ট এই ডিরেকশনে, আর একটা হচ্ছে ডায়োড কারেন্ট। ডায়োড কারেন্ট থাকে কি পজিটিভ ডিরেকশনে, এই ডিরেকশনে। তো এই দুইটা কারেন্টের সামেশন যখন 0 তখন হচ্ছে এটা 0। এটার সামেশন কিভাবে 0 হয় এটাও আমরা এক্সপ্লেইন করছি, যে এই জায়গায় ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হচ্ছে ডিভাইস স্ট্রাকচারে, আর জেনারেট হওয়ার পরে ইলেকট্রন গুলা সার্কিট কভার করতে পারে না। তো ইলেকট্রন গুলা ডিভাইসের মধ্যে এই সাইডে জমা হয়, যে এই সাইডে ইলেকট্রনের অ্যাকিউমুলেশন হয় এরকম, আর এই সাইডে হোলের অ্যাকিউমুলেশন হয়, যার ফলে এখানে একটা ওপেন সার্কিট ভোল্টেজ ক্রিয়েট হয়, এইদিকে প্লাস এইদিকে মাইনাস। তো এই ভোল্টেজটা কি করে, এই ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াসে অপারেট করে। তো ফরওয়ার্ড বায়াসের কারণে একটা ডায়োড কারেন্ট ক্রিয়েট হয়, এই ডায়োড কারেন্টটা ফটো কারেন্টকে অপোজ করে, যার ফলে টোটাল কারেন্টটা 0 হয়। তো যখন আমরা একটা লোড কানেক্ট করব, তো লোড কানেক্ট করলে এই দুইটা কারেন্টেরই ইফেক্ট থাকবে। দেখো এই জায়গায় দেখানো হচ্ছে,
ফটো কারেন্টের ডিরেকশন এইদিকে, ডায়োড কারেন্টের ডিরেকশন এইদিকে। তো এই দুইটা কারেন্টের নেট ইফেক্টটাই হবে আমাদের নেট কারেন্ট আই। এটার সমান তাহলে আই ডায়োড মাইনাস আইপিএইচ, মানে এই নেট কারেন্ট হচ্ছে এই লোডের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে ইন আওয়ার কনভেনশনাল ডিরেকশন। এই ডিরেকশনে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে এটা হচ্ছে আমাদের আই ডায়োড মাইনাস আইপিএইচ টা। তাহলে এই আইটা আমরা লিখতে পারবো মাইনাস আইপিএইচ প্লাস আই ডায়োড। তো আই ডায়োডের ইকুয়েশনটা আমরা জানি যে আই নট ইএক্সপি অফ ইভি বাই ইটা কেভিটি মাইনাস 1। তো এই হচ্ছে কনভেনশন, মানে সিম্বলিক্যালি কিভাবে কনভেনশনে দেখানো হয়। তো এখন স্যার এই, হ্যাঁ বলো। স্যার ওই ফিগার সিতে যে আই ইকুয়াল টু 0 হইলো, এখানে স্যার এখানে কি আই ডায়োড আর আইপি সমান দেখে একটা একটা অপোজিট দেখে 0 হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে স্যার ডি তে স্যার যদি আমার এই, তাহলে আই এখানে তো আই এর ভ্যালু 0 হওয়ার কথা না, কারণ এখানে যদি জাস্ট আমি একটা লোড কানেক্ট করছি, তো সেই ক্ষেত্রে যদি স্যার আমার তো কারেন্টটা আইপিএস কারেন্টটা এখন লোডের মধ্যে দিয়ে পাস হবে, তো হ্যাঁ, স্যার ঘটনা তো স্যার সে একই হলো না? তাহলে তো স্যার এখানেও আই ইকুয়াল টু 0 হওয়ার কথা। ঘটনা একই মনে হচ্ছে। জি স্যার, মানে জিনিসটা একই রকম মনে হচ্ছে, জাস্ট আগেরটা লোড ছিল না, আর দুটার ভ্যালু সেম, বাট একটার অপোজিট ডিরেকশনে দেখে 0 হয়ে গেছে। স্যার এইটা মানে এই জিনিসটা একটু ক্লিয়ার হয় নাই হ্যাঁ, ব্যাপারটা। এটা ক্লিয়ার হবে। এটা যদি ওপেন সার্কিট না থাকে, এটা আই জিরো হচ্ছে কেন? ওপেন সার্কিট দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে? না স্যার। পারবে না, এই জন্য আই জিরো হচ্ছে। তো এই আই জিরোটা কেন হচ্ছে এইটা এক্সপ্লেন করার জন্য এক্সপ্লেনেশনে বলা হয়েছে যে এইরকম করে এক্সপ্লেনেশন হইতে পারে, যে একটা ফটো কারেন্ট আছে, একটা ডায়োড কারেন্ট আছে, দুইটা একটা আরেকটাকে মিনিমাইজ করতেছে, মানে একটা আরেকটাকে ভ্যানিশ করতেছে। তো এই জন্য হচ্ছে নেট কারেন্টটা জিরো হচ্ছে। কিন্তু যখন আমরা লোড কানেক্ট করতেছি তখন কি হচ্ছে, এই জায়গায় যে লোড কানেক্ট করার ফলে এই যে ফটো কারেন্টটা ছিল আইপিএইচ টা, এই ফটো কারেন্টটা আগে হচ্ছে এই ডিরেকশনে মুভ করতে পারে নাই ক্যারিয়ার গুলা। এখন কি হচ্ছে, এই জায়গায় যে ইলেকট্রনটা আসছে, আমরা বলছিলাম আগে কি হয়েছিল, সবগুলা চার্জ এই জায়গায় অ্যাকুমুলেশন হয়েছিল, যার ফলে একটা ওপেন সার্কিট ভোল্টেজ পাচ্ছিলাম। তো এখন এই জায়গায় যে চার্জ গুলো আসবে, এই চার্জ গুলার একটা অ্যামাউন্ট অফ চার্জ কিন্তু মানে এইদিকে মুভ করে এই রেজিস্ট্যান্স ক্রস করে এইদিকে চলে আসবে। তো এই ক্যারিয়ারের মুভমেন্টের কারণে আমরা ফটো কারেন্টটা পাবো, যে এই জায়গায় ফটো কারেন্ট আইপিএইচ টা পাবো। তো এই আইপিএইচ এর কারণে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে, এই আইপিএইচ যদি এদিকে মুভ করে, একটা রেজিস্ট্যান্সের মধ্যে যে ডিরেকশনে কারেন্ট মুভ করে এই ডিরেকশনে পজিটিভ, এই ডিরেকশনে নেগেটিভ, এরকম একটা ভোল্টেজ জেনারেট হয়, এটা তো আমরা সবাই জানি। তো এই আইপিএইচ টা যখন এই রেজিস্ট্যান্স দিয়ে মুভ করবে, তখন এই জায়গায় একটা প্লাস, এই জায়গায় একটা মাইনাস ভোল্টেজ এই রেজিস্ট্যান্সের মধ্যে ড্রপ হবে। তো এই ভোল্টেজ ড্রপটা এই ডায়োডের অ্যাক্রসে হচ্ছে এই পজিটিভ বায়াস হিসেবে কাজ করবে। তো এই ভোল্টেজ ড্রপের কারণে এই জায়গার মধ্যে ডায়োড কারেন্টটা ক্রিয়েট হবে। এখন এই জায়গায় যে ভোল্টেজ ড্রপটা, এই ভোল্টেজ ড্রপটা অবশ্যই এই ওপেন সার্কিট ভোল্টেজের চেয়ে কি হবে, অবশ্যই কম হবে। বুঝতে পারছো কেন কম হবে? কারণ এই জায়গা থেকে কিছু চার্জ কিন্তু ফ্লো করতেছে। তো এই জি ভোল্টেজ স্যার, বুঝতে ড্রপটা পারছি। অবশ্যই কম হবে, যার ফলে এই দুইটা কারেন্ট কখনো সমান হবে না। এই দুইটা কারেন্ট যদি সমান না হয় তাহলে এই আইটা জিরো হবে না। জি স্যার, বুঝতে পারছি। তো এখন আমরা যদি আইভি কার্ভের মধ্যে এই লোডের কার্ভটা ইনক্লুড করি, লোডের কার্ভ মানে হচ্ছে কি, লোডের আইভি কার্ভ কিরকম, এটা যেহেতু রেজিস্টিভ লোড, তো এটা আইভি কার্ভ জাস্ট একটা স্ট্রেট লাইন হবে। এখন এই স্ট্রেট লাইনটা আমরা কোন ইকুয়েশন দিয়ে বুঝাবো? দেখো আই ইকুয়ালস টু মাইনাস ভি বাই আর। নরমাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা জানি যে স্লোপ যদি নেই তাহলে আই ইকুয়ালস টু ভি বাই আর। তো এই জায়গায় মাইনাস ভি কেন হচ্ছে? যে আমাদের কনভেনশনের কারণে। আমাদের কনভেনশনটা কি ছিল, এইদিকে প্লাস এইদিকে মাইনাস ভোল্টেজের, আর কারেন্ট হচ্ছে এই ডিরেকশনে, তাহলে কারেন্ট নেগেটিভ ডিরেকশন থেকে আসতেছে, যার ফলে এই ইকুয়েশন আই ইকুয়ালস টু মাইনাস বি বাই আর। দ্যাটস ওয়াই আইভি কার্ভের স্লোপ হবে কি মাইনাস 1 বাই আর। তো এই রেজিস্ট্যান্সের সমান স্লোপ যদি আমরা ড্র করি স্ট্রেট লাইনটা, তাহলে স্ট্রেট লাইনটা এরকম হবে যে এটা আইভি কার্ভকে, যে ডায়োডের আইভি কার্ভকে কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। এই পয়েন্টটাই হচ্ছে আমাদের ফটো এই যে সোলার সেলের অপারেটিং পয়েন্ট বলা হয়, এই পয়েন্টটাকে বলা হয় অপারেটিং পয়েন্ট। যে এই লোড লাইন, এই লাইনটাকে বলা হয় লোড লাইন। এই লোড লাইন আর সোলার সেলের আইভি কার্ভ, এই দুইটা যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে ওইটাকে বলা হয় অপারেটিং পয়েন্ট।
দেখো এই অপারেটিং পয়েন্টে যে ভোল্টেজ, যে এই ভি প্রাইম, এটা কিন্তু ওপেন সার্কিট ভোল্টেজের চেয়ে কম। আবার এই অপারেটিং পয়েন্টের যে কারেন্ট, এইটা হচ্ছে আমাদের শর্ট সার্কিট কারেন্টের চেয়ে কম। শর্ট সার্কিট কারেন্ট আইএসসি সমান মাইনাস আইপিএইচ, এইটার চেয়ে কম। তাহলে এই একটা লোড কানেক্টেড অবস্থায় যেই পাওয়ার আমরা আউটপুট পাচ্ছি, এই পাওয়ারটা কি হবে? ভি প্রাইম ইন্টু আই প্রাইম, এই পরিমাণ পাওয়ার আউটপুট পাবো। মানে হচ্ছে এই রেক্টেঙ্গেলের এরিয়ার সমান, এই যে রেক্টেঙ্গেলটা আছে, এই রেক্টেঙ্গেলের যে এরিয়াটা, এই এরিয়ার সমপরিমাণ পাওয়ার আমরা আউটপুটে পাবো। কিন্তু ম্যাক্সিমাম, থিওরিটিক্যালি ম্যাক্সিমাম কি পরিমাণ পাওয়ার আউটপুট পাওয়া সম্ভব, এটা হচ্ছে কি, যে আইএসসি ইন্টু ভিওসি। এটা হচ্ছে থিওরিটিক্যালি ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট এইটুকু পাওয়া সম্ভব, যে আইএসসি ইন্টু ভিওসি। তো এই দুইটা পাওয়ারের যে রেশিও, এটাকে বলা হয় ফিল ফ্যাক্টর। সোলার সেলের ফিল ফ্যাক্টর, যে যেই পরিমাণ পাওয়ার আমরা আউটপুট পাচ্ছি, আই এম ভি এম ডিভাইডেড বাই, যে একদম থিওরিটিক্যাল কেসে ম্যাক্সিমাম যেই পরিমাণ পাওয়ার আউটপুট সম্ভব, ভিওসি ইনটু আইএসসি, যে এই রেশিওটাকে বলা হয় ফিল ফ্যাক্টর। এটা কখনোই 100% হওয়া পসিবল না। তো এটা হচ্ছে যত বেশি, মানে এই ফিল ফ্যাক্টরটা যত বেশি করা যায় আমাদের জন্য, সোলার সেলটা তত বেশি এফিসিয়েন্সি হবে আর কি। সোলার সেলটা তত বেশি ইফেক্টিভ হবে। তো এই জন্য এই অপারেটিং পয়েন্টের উপর ডিপেন্ড করে আমরা এই পাওয়ার আউটপুটটা কি পরিমাণ পাবো। দেখো এই রেজিস্ট্যান্সটা, এটার স্লোপ যদি এইদিকে হয়, অপারেটিং পয়েন্ট যদি এই জায়গায় হয়, তাহলে কিন্তু আমাদের পাওয়ার আউটপুটটা কমে যাবে, কারণ পাওয়ার আউটপুটটা হচ্ছে এই এরিয়াটা। আবার এই রেজিস্ট্যান্সের স্লোপ যদি এই দিকে হয়, তাহলে আমাদের পাওয়ার আউটপুটটা কমে যাবে, তখন হচ্ছে আমাদের কারেন্ট ভোল্টেজ হবে এই এরিয়াটা। তো এই যে এই পয়েন্ট, অপারেটিং পয়েন্টটা কোন জায়গায় হইলে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাবো আমরা, এইটা হচ্ছে একটা ডিভাইস দিয়ে ক্যালকুলেট করা হয়, যেটাকে বলা হয় এমপিপিটি, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকার বলা হয় এটা। যে সোলার সেল মডিউলে এটা ইউজ করা হয়, এমপিপিটি ট্র্যাকার, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকার। এইটা হচ্ছে সোলারের রেডিয়েশনের উপর, ইরেডিয়েন্স এনার্জির উপর ডিপেন্ড করে এই ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়, যার ফলে এই এমপিপিটি ট্র্যাকার ইউজ করে এই পয়েন্টটা ফিক্সড করা হয়। এখন আমরা সোলার সেলের ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি দেখি, তো ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ফটো কারেন্ট আইপিএইচ, আর একটা হচ্ছে নরমাল ডায়োড কারেন্ট আই ডায়োড। তো এই আই ডায়োড এবং আইপিএইচ একটা আরেকটা অপোজিট ডিরেকশনে থাকবে। তো এই দুইটা কম্পোনেন্ট আমরা দেখাইলাম, এদিকে হচ্ছে আইপিএইচ, এদিকে হচ্ছে আই ডায়োড, একটা আরেকটা অপোজিট ডিরেকশনে। আর এই ডায়োডের যে ভোল্টেজ, ডায়োডের একটা হচ্ছে ভোল্টেজ পজিটিভ কনভেনশনে যদি নেই, তাহলে এইদিকে প্লাস এইদিকে মাইনাস নিয়ে আমরা এই ভোল্টেজটা পাবো V1। এটা হচ্ছে ডায়োডের একটা হচ্ছে ভোল্টেজ এ প্রাইম বি প্রাইম। এখন এইটার ক্ষেত্রে যে ক্যারিয়ার মুভমেন্ট করে, আমরা বলছিলাম যদি এই জায়গার মধ্যে কোন একটা ইলেকট্রন আসে, তাহলে এই ইলেকট্রনটা কি করতে হবে, যে উপরে যে সেমিকন্ডাক্টরের সারফেস আছে, সারফেসের রিজিয়নটাকে ক্রস করে ইলেকট্রোডে আসতে হবে, যেটাকে আমরা বলছিলাম এই ক্রস করতে যাওয়ার সময় যে ড্রপটা হবে একটা, এটাকে আমরা বলছি সিরিজ রেজিস্ট্যান্স দিয়ে বুঝাচ্ছি, আরএস। তো এই সিরিজ রেজিস্ট্যান্সটা কমানোর জন্য আমরা ফিঙ্গার ইলেকট্রোড ইউজ করছিলাম। তো এই যে রেজিস্ট্যান্সটা সারফেস দিয়ে মুভমেন্টের কারণে যে রেজিস্ট্যান্স, এটাকে বলা হচ্ছে আরএস, সিরিজ রেজিস্ট্যান্স। আর ইলেকট্রনের মুভমেন্টটা, মানে ক্যারিয়ারের মুভমেন্ট ডিভাইসের মধ্য দিয়ে না হয়ে এজ বরাবর হইতে পারে। মানে ইলেকট্রনটা এইদিকে আসলো, আসার পরে যদি এই ইলেকট্রোডে আসে, ইলেকট্রোডে আসলে এইদিকে মুভ করবে, তখন আমরা বাইরে ফটো কারেন্ট পাবো। কিন্তু এই ইলেকট্রনটা যখন এই ইলেকট্রোডে না এসে তার ক্লোজড পাথটা যদি এইদিকে ফুলফিল করে, মানে ইলেকট্রনের ক্লোজ পাথ যখন ইলেকট্রোড দিয়ে ফিল আপ হবে, মানে এই দিক থেকে ইলেকট্রন আসলো, এই ইলেকট্রোড দিয়ে আসলো, আসার পরে এইটার মধ্যে এই হোলটা আসলো, তখন রিকম্বাইন করলো, তখন আমরা একটা ফটো কারেন্ট পাবো, তখন বাইরে ফটো কারেন্ট পাবো। কিন্তু এই ইলেকট্রনটা যদি ইলেকট্রোডে না আসে, বরং এই এজ দিয়ে ক্লোজ পাথটা ফিল আপ করে এই হোলের সাথে রিকম্বাইন করে, তখন কিন্তু এই একটা ক্যারিয়ার আমরা লস পাইলাম, কিন্তু বাইরে কোনো কারেন্ট পাচ্ছি না, ফটো কারেন্ট পাচ্ছি না। তো এই ড্রপটাকে বলা হয় যে প্যারালাল রেজিস্ট্যান্স দিয়ে দেখানো হয়, এটা হচ্ছে আরপি। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটে আমাদের একটা আরপি থাকবে প্যারালাল কম্পোনেন্ট, আর একটা সিরিজ কম্পোনেন্ট থাকবে আরএস। তো এরপরে এই জায়গা হচ্ছে আমাদের টোটাল ডিভাইস থেকে যে আউটপুটটা পাচ্ছি, এটা একটা লোড কানেক্ট করলে আমরা আরএল, এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। তো এই লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা দেখানো হচ্ছে, এই কারেন্টটা হচ্ছে নরমাল
কনভেনশনাল যে পজিটিভ কারেন্ট ওই ডিরেকশনে দেখানো হচ্ছে, এটা কি এই ডিরেকশনে, মানে ফটো কারেন্টের অপোজিট ডিরেকশন হচ্ছে এই আইটা থাকবে। তাহলে আই ডায়োডের ইকুয়েশন আমরা জানি I not exp of EV1 এটাকে AT minus 1। তো এখন এই যে V1 টা যে ডায়োডের ইলেকট্রিসিটি ভোল্টেজ, এটা সমান আমরা কি লিখতে পারবো, এই V1 সমান আমরা লিখতে পারবো কি এই ভোল্টেজ, যে এই ডিভাইসের অ্যাক্রসে ভোল্টেজ মাইনাস সিরিজ রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ, এটা যদি আমরা করি তাহলে এই ডায়োড ভোল্টেজটা পাবো। তাহলে V1 সমান আমরা লিখতে পারবো কি V minus IRS, V minus IRS এটা হবে V1। তো এই ইকুয়েশনটা এই জায়গায় বসায় দিলে আমরা এই ডায়োডের মধ্য দিয়ে কারেন্টটা পাবো। এখন সিরিজ রেজিস্ট্যান্সের ইফেক্টটা যদি আমরা দেখাইতে চাই, আমরা বলছিলাম কি যে সিরিজ রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে কি হচ্ছে, দেখো সিরিজ রেজিস্ট্যান্স বাড়লে যে আইভি কার্ভের সেই শেপটা ভিতরের দিকে ঢুকতেছে, মানে তার ম্যাক্সিমাম অ্যাভেলেবল পাওয়ার, যে কি পরিমাণ ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া সম্ভব ওইটা তার কমে যাচ্ছে। দ্য সিরিজ রেজিস্ট্যান্স রিডিউসেস দ্য ম্যাক্সিমাম অ্যাভেলেবল পাওয়ার এন্ড হেন্স দ্য ওভারঅল এফিসিয়েন্সি, যার ফলে ওভারঅল এফিসিয়েন্সিটা কমে যায়। এই জন্য সিরিজ রেজিস্ট্যান্সটা যত বেশি কমানো সম্ভব তত বেশি আমাদের জন্য ইফেক্টিভ হবে। এখন ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা যদি তার ইকুয়েশন গুলো ডিরাইভ করতে চাই শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট ভোল্টেজের, ফর ওপেন সার্কিট কন্ডিশনে কি I ইকুয়ালস টু 0, তো এই I ইকুয়ালস টু 0 হইলে আমাদের আইটা হচ্ছে মানে এই ডিভাইসের টোটাল আই, এটা হচ্ছে কি ডায়োড কারেন্ট মাইনাস ফটো কারেন্ট। তো ডায়োড কারেন্ট হচ্ছে কি I নট exp অফ এইটা EVOC এটা কেবিটি মাইনাস 1 মাইনাস IPH, এইটা যখন 0 হবে তখনকার কন্ডিশনটাই হচ্ছে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ। তো এইটাকে 0 ধরে আমরা যদি এই VOC টা বের করি, ভোল্টেজটা বের করি, তাহলে এটাই হবে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ। তো অ্যাজিউমিং VOC গ্রেটার দেন এটা KBT বাই E, এই VOC যদি এটার গ্রেটার দেন এইটা হয় তাহলে আমরা এই 1 টাকে নেগলেক্ট করতে পারি। 1 টাকে নেগলেক্ট করলে আমরা VOC সমান লিখতে পারবো কি এইটা, যে এটা KBT বাই E ln of IPH বাই I নট। তো এইটাই হচ্ছে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজের ইকুয়েশনটা, যে এটা KBT ডিভাইডেড বাই E ln of IPH বাই I নট। যে জায়গায় IPH হচ্ছে কি ফটো কারেন্ট, এটা হচ্ছে আবার ইন্টেন্সিটির সাথে প্রপোর্শনাল, তো IPH ইকুয়ালস টু KI। তাহলে এই জায়গা থেকে আমরা যদি ইন্টেন্সিটির সাথে ওপেন সার্কিট ভোল্টেজের রিলেশন বের করতে চাই তাহলে VOC2 মাইনাস VOC1, যে দুইটা ইন্টেন্সিটিতে ওপেন সার্কিট ভোল্টেজের ডিফারেন্সটা এটা তাহলে কি হবে, এটা KBT বাই E ln of IPH2 বাই IPH1। এই I নট হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এটা হচ্ছে দুইটা কেসেই সমান থাকবে, কারণ হচ্ছে কি একই ডায়োডের মধ্যে আমরা হচ্ছে দুইটা ইন্টেন্সিটি দিচ্ছি, জাস্ট ইন্টেন্সিটির ইফেক্টটা দেখতে চাচ্ছি, যার ফলে এই I নটটা সমান এটা কাটা যাবে, এই জায়গায় পাবো IPH2 বাই IPH1। তো এই জায়গা থেকে আমরা লিখতে পারবো কি I2 বাই I1, যেহেতু এটা প্রপোর্শনাল। তার মানে ইন্টেন্সিটির সাথে ওপেন সার্কিট ভোল্টেজটা এইভাবে চেঞ্জ হচ্ছে, যে ln of I2 বাই I1, যে লগারিদমিক চেঞ্জ। এটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজের চেঞ্জ উইথ ইন্টেন্সিটি। আবার ইন্টেন্সিটির সাথে শর্ট সার্কিট কারেন্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে একদম লিনিয়ারলি, IS যে এই রিলেশন থেকে আমরা পাই ISC2 সমান হবে কি ISC1 I2 বাই I1। তাহলে শর্ট সার্কিটটা চেঞ্জ হচ্ছে লিনিয়ারলি আর ওপেন সার্কিট ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে কি লগারিদমিকলি। তাহলে এই দুইটা ইকুয়েশন আমরা দেখলাম। আবার ফর ইন্ডিভিজুয়াল সোলার সেল, মানে একটা সোলার সেল যদি থাকে তখন আমরা এই ডায়োড ভোল্টেজটা V1 যেটা, এটাকে যদি VD বলি, তাহলে এই VD সমান আমরা লিখতে পারবো কি V মাইনাস I ইনটু RS। এটা হবে তাহলে যখন একটা সোলার সেল একটা লোডের সাথে কানেক্টেড আছে তখন এইটা। তো এই জায়গায় VD এর জায়গায় যদি আমরা এই ইকুয়েশনটা ইউজ করি তাহলে ইকুয়েশনটা পাবো এইটা, যে মাইনাস IPH প্লাস I নট EXP অফ E V মাইনাস RS ইনটু I ডিভাইডেড বাই এটা KBT মাইনাস I নট। তো এইটা হচ্ছে আমাদের একটা সোলার সেল অপারেট করলে টোটাল কারেন্টের ইকুয়েশন, যে জায়গায় ডায়োড কারেন্ট হচ্ছে এইটা। তো এখন আমরা যদি দুইটা সোলার সেলকে প্যারালালি কানেক্ট করি, এই জায়গায় দেখো ফর টু সোলার সেল ইন প্যারালাল, এই জায়গা হচ্ছে এইটা হচ্ছে আমাদের লোড RL। তো এই পাশে একটা সোলার সেল, এই পাশে একটা সোলার সেল, দুইটা সোলার সেলকে আমরা প্যারালালি কানেক্ট করলাম। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে এই পাশে যে ভোল্টেজ থাকবে V, এই পাশেও ভোল্টেজ V, মানে এই সোলার সেলের একটা ভোল্টেজ এটার একটা ভোল্টেজ সমান থাকবে।
এইদিকে এটার জন্য ফটো কারেন্ট আইপিএইচ, এটার জন্য ফটো কারেন্ট আইপিএইচ পাইলাম। এটাতে সিরিজ রেজিস্ট্যান্স আরএস, এটাতে সিরিজ রেজিস্ট্যান্স আরএস, মানে একদম আইডেন্টিক্যাল দুইটা সোলার সেলকে আমরা প্যারালালি কানেক্ট করলাম। যে জায়গায় যে প্যারালাল রেজিস্ট্যান্সটাকে আমরা নেগলেক্ট করতেছি, ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ইনফাইনাইট, প্যারালাল রেজিস্ট্যান্সটাকে আমরা নেগলেক্ট করলাম। তো ইচ ডিভাইস কন্ট্রিবিউটিং I/2 কারেন্ট থ্রু আরএল, এখন আরএল এর মধ্য দিয়ে টোটাল কারেন্ট যদি আই হয়, তাহলে আমরা এজিউম করতে পারি যে এই আইটা হচ্ছে এই ডিভাইস থেকে হাফ আসতেছে, এই ডিভাইস থেকে হাফ আসতেছে। তো প্রত্যেকটা ডিভাইস I/2 কারেন্ট কন্ট্রিবিউট করতেছে। তাহলে এই জায়গা থেকে এই ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভিডি, এটা সমান আমরা কি লিখতে পারবো, এটা যদি ভিডি হয়, ভিডি সমান আমরা লিখতে পারবো কি ভি মাইনাস আর এস ইন্টু I/2। তাহলে ডায়োড ভোল্টেজ ভিডি সমান আমরা পাবো ভি মাইনাস আর এস ইন্টু I/2। তো এখন যদি আমরা এই ডায়োডের জন্য, মানে এই সোলার সেলের জন্য কারেন্টের ইকুয়েশনটা লিখি I/2, এটা সমান আমরা লিখতে পারবো কি আই ডায়োড মাইনাস আইপিএইচ। তো মাইনাস আইপিএইচ প্লাস আই ডায়োড, আই ডায়োডটা হচ্ছে কি আই নট ইএক্সপি অফ ইভি বাই ইটা কেবিটি, যে জায়গায় ভিটা হচ্ছে কি এইটা, তো ই ইনটু ভি মাইনাস আর এস I/2 ডিভাইডেড বাই ইটা কেবিটি মাইনাস আই নট। তো এইটা হচ্ছে আমাদের এই ফটোডায়োড থেকে কারেন্টটা। এই জায়গা থেকে যদি কারেন্ট আই বের করি, তাহলে আই সমান কি হবে মাইনাস 2IPH প্লাস 2I0 EXP অফ ই ইনটু ভি মাইনাস আর এস I/2 বাই ইটা কেবিটি মাইনাস 2I0। তো এইটা হচ্ছে দুইটা সোলার সেল, আইডেন্টিক্যাল সোলার সেল যদি প্যারালালি কানেক্টেড থাকে, তাহলে লোডের মধ্য দিয়ে কারেন্টের ইকুয়েশন। তো এখন এই জায়গা থেকে আমরা তাহলে দেখতেছি যে দুইটা সোলার সেল যখন প্যারালাল কানেক্টেড থাকবে, ফর প্যারালাল কানেকশন, যে এই যে প্যারালাল কানেকশনের জন্য তাহলে কি হবে, যে ভোল্টেজটা সেম থাকবে, যে দুইটা সোলার সেল প্যারালালি কানেক্টেড থাকলে কি হবে, এই ডিভাইস ভোল্টেজটা সেম থাকবে, কিন্তু কারেন্টটা ডবল হয়ে যাবে, যে মাইনাস 2IPH কারেন্টটা কি হচ্ছে ডবল হয়ে যাচ্ছে, তো ভোল্টেজ কিন্তু সেম থাকবে। তাহলে প্যারালাল কানেকশন আমরা যদি এটা দেখাইতে চাই আইভি কার্ভে, একটা সেলের জন্য I2 হলে দুইটা সেলের জন্য কি হবে, এটা ডবল হয়ে যাবে। ফর প্যারালাল IPH ইকুয়ালস টু ISC ইজ ডবল, মানে শর্ট সার্কিট কারেন্টটা ডবল হয়ে যাবে। কিন্তু সিরিজ কানেকশনের জন্য কি হবে, সিমিলার, সিরিজ কানেকশনের জন্য ওপেন সার্কিট ভোল্টেজটা ডবল হয়ে যাবে, কিন্তু শর্ট সার্কিট কারেন্টটা সেম থাকবে, শর্ট সার্কিট কারেন্টটা সেম থাকবে, ওপেন সার্কিট ভোল্টেজটা ডবল হয়ে যাবে। তো এরকম যে নরমাল সোলার সেল মডিউলে এরকম অনেকগুলা সোলার সেল কানেক্টেড থাকে, যেমন নরমাল সোলার সেল মডিউলের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, দেখা যায় অনেকগুলা সোলার সেলের অ্যারে থাকে, এরকম সিরিজ কানেকশন থাকে, তারপর এই সিরিজ কানেকশনের প্রত্যেকটা লাইন আবার প্যারালালি কানেক্টেড থাকে এরকম। তো এরকম গুলো অনেকগুলা সেল মিলে একটা, যে অনেক এরকম অনেকগুলা সোলার সেল মিলে একটা মডিউল ক্রিয়েট হয়, তারপর এরকম অনেকগুলা মডিউল বসায়া একটা সোলার অ্যারে ক্রিয়েট করা হয়, যে এই এক একটা মডিউলে এরকম অনেকগুলা প্যারালাল কানেকশন অফ সিরিজ কানেক্টেড সোলার সেল থাকে আর কি। তো এরকম যদি সার্কিট থাকে যে দুইটা বা তিনটা সিরিজে বা প্যারালালি কানেক্টেড থাকে, তখন আমরা তার আইভি কার্ভের ক্যালকুলেশনটা কিভাবে করব, এটা বোঝানোর জন্য এই ক্যালকুলেশনটা দেখানো হয়েছে আর কি। তো এখন টেম্পারেচারের ইফেক্টটা যদি আমরা দেখি, যে সোলার সেল ইফেক্ট অফ টেম্পারেচার, তো ওপেন সার্কিট কন্ডিশনে আমরা জানি যে টোটাল কারেন্টটা হচ্ছে 0 মাইনাস IPH প্লাস I0 EXP অফ EV OC বাই ইটা KT, থেকে 1 একটা ছিল, এটার সাথে এটা নেগলেক্ট করা হয়েছে। তাহলে এই জায়গা থেকে আমরা ওপেন সার্কিট ভোল্টেজের ইকুয়েশনটা দেখছি, এইটা আসছে। তো এই জায়গা থেকে EVOC বাই KT, এটা সময় আমরা লিখতে পারি কি লন অফ IPH বাই I0, এই জায়গায় আইডিয়ালি হচ্ছে n ইকুয়ালস টু 1, যার ফলে এইটা 1 বসায় দেওয়া হয়েছে। তো এখন টেম্পারেচারের ইফেক্টটা যদি আমরা দেখতে চাই, তাহলে দুইটা ওপেন সার্কিট ভোল্টেজ পাবো দুইটা টেম্পারেচারে। তো EVOC2 ডিভাইডেড বাই KT2 মাইনাস EVOC1 ডিভাইডেড বাই KT1, এই জায়গা থেকে যদি দুইটা ইকুয়েশন নেই, তাহলে এখানে পাবো কি লন অফ IPH2 বাই I02 মাইনাস লন অফ IPH1 বাই I01। তো এই দুইটা থেকে আমরা এখন লিখতে পারবো কি I01 বাই I02 ইনটু IPH2 বাই IPH1। তো এখন যেহেতু এই সোলার রেডিয়েন্সটা সমান, যে এই রেডিয়েন্সটা সমান, যে সোলার এনার্জিটা সমান, যার ফলে এই IPH2 এবং IPH1টা কি হবে সমান হবে, কারণ সোলার এনার্জি আমরা চেঞ্জ করি নাই। ফর সেম সোলার ইন্টেন্সিটি IPH1 ইকুয়ালস টু IPH2, তো
তো এইটাকে আমরা IPH1 = IPH2 লিখলাম। তাহলে এখানে বাকি থাকলো কি L ln of I01/I02, যেই জায়গায় I0 হচ্ছে কি তার রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এখন এই রিভার্স স্যাচুরেশন কারেন্টটা আবার ডিপেন্ড করে কিসের উপরে? ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনের উপরে, Ni²1/Ni²2। তো এইটা সময় আমরা আবার জানি NC/Nb/exp of -Eg/kT। তো এই জায়গায় টেম্পারেচার আছে, তো এই ইফেক্টটাও এইটাতে আসবে। তাহলে এখানে পাবো NC/Nb/exp of -Eg/kT1 ডিভাইডেড বাই এই জায়গায় থাকবে kT2। তো এই দুইটা যেহেতু সেম, তাহলে আমরা লাস্টের ইকুয়েশনটা পাবো কি exp of Eg/k into 1/T2 minus 1/T1। তো এই I01/I02 আগের যে ইকুয়েশনটা ছিল ওইটাতে যদি এই ভ্যালুটা বসায় দেই তাহলে আমরা পাবো EVOC2 divided by KT2 equals to EVOC1 divided by KT1 plus Eg/k 1/T2 minus 1/T1। তো এই জায়গা থেকে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ VOC2 এটা সমান লিখতে পারবো VOC1 into T2/T1 plus Eg/e into 1/T2 minus 1/T1। তো এইটা হচ্ছে টেম্পারেচারের সাথে ওপেন সার্কিট ভোল্টেজটা কিভাবে চেঞ্জ হয় ওই রিলেশনটা কি, যে টেম্পারেচারের ইফেক্টটা ওপেন সার্কিট ভোল্টেজের উপর টেম্পারেচারের ইফেক্ট। সোলার সেল এফিশিয়েন্সি, যে সোলার সেলে ম্যাক্সিমাম কি পরিমাণ এফিশিয়েন্সি সম্ভব এটা যদি আমরা গ্রাফিক্যালি দেখি, যে দেখো 100% ইনসিডেন্ট রেডিয়েশন থাকলে এইটাকে আমরা এফিশিয়েন্সি ধরছি এই জায়গায় আছে যে 100% রেডিয়েশনে এফিশিয়েন্সি হচ্ছে 100%। তো এখন এই 100% মানে যেই পরিমাণ সোলার এনার্জি আসলো তার মধ্যে কিছু পরিমাণ ফটনের এনার্জি থাকবে কি অবশ্যই ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে কম থাকবে। তাহলে এই পরিমাণ ফটনটা আমরা কি পাবো? লস হয়ে যাবে। তো এই জায়গার মধ্যে আমরা একটা এফিশিয়েন্সি টার্ম পাবো 0.74 ফ্যাক্টর দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতেছি, মানে হচ্ছে কি যে 0.74 পরিমাণ আমরা এক্সট্রাক্ট করতে পারতেছি, বাদ বাকিটুক ইনসাফিসিয়েন্ট ফটন এনার্জি হিসেবে লস হয়ে যাচ্ছে, আমরা ডিভাইসে পাচ্ছি না। আবার কিছু এনার্জি থাকবে কি এক্সেসিভ ফটন এনার্জি, নেয়ার সারফেস ইলেকট্রন হোল পেয়ার রিকম্বিনেশন। যে এক্সেসিভ ফটন এনার্জি হলে কি হবে? আমরা বলছি এনার্জি যত বেশি হয় আমরা দেখছিলাম যে ডিভাইসের সারফেসের কাছাকাছি রিজিয়নে তার অ্যাবজর্পশন হয়। তো যার ফলে কি হবে? সারফেস রিকম্বিনেশন হবে, আমরা হচ্ছে ফটো কারেন্ট পাবো না। তো এই জায়গায় আমাদের আরেকটা এফিশিয়েন্সি ড্রপ হবে। আবার কালেকশন এফিশিয়েন্সি অফ ফটনস, আবার যেই পরিমাণ ফটন ইনসিডেন্ট হবে এর মধ্যে থেকে সবগুলো 100% কালেকশন করা পসিবল হবে না, একটা পোরশন এই জায়গায় লস হবে। তো এই জায়গায় আমরা আরেকটা এফিশিয়েন্সি ড্রপ হবে। তারপরে এরকম বিভিন্ন এফিশিয়েন্সি ড্রপ করে। আবার ফিল ফ্যাক্টরের কারণেও আরেকটা এফিশিয়েন্সি ড্রপ হবে। ফিল ফ্যাক্টর কোনটা বলছিলাম আমরা? যে এই যে ম্যাক্সিমাম পোরশন, যে টোটাল কার্ভটাকে তো আমরা হচ্ছে টোটাল কার্ভটাকে আমরা ইউজ করতে পারবো না, এই যে ম্যাক্সিমাম যে রেক্টেঙ্গেলটা ইউজ করা সম্ভব তারপরেও একটা এরিয়া বাদ পড়ে যাবে। তো এই জায়গায় আরেকটা এফিশিয়েন্সি ড্রপ হবে। তো এইসবের পরে দেখা যায় যে একটা সিলিকন ডায়োডের ক্ষেত্রে এফিশিয়েন্সি পাওয়া যাচ্ছে অলমোস্ট 21%। তো এই জন্য সোলার সেলের এফিশিয়েন্সি সাধারণত এই রেঞ্জেই থাকে 20% থেকে ম্যাক্সিমাম 30 or 40%। এর চেয়ে বেশি এখন 40% তো এখনো পর্যন্ত সম্ভবত যাওয়া সম্ভব হয় নাই, যে 20 to 30% এই রেঞ্জের মধ্যেই দেখা যাচ্ছে সোলার সেলের এফিশিয়েন্সি থাকতেছে আর কি। তো এই এফিশিয়েন্সিটা আমরা বাড়ানোর জন্য অনেকগুলা ডিজাইন প্রপোজ করা হয়েছে, যে অনেকগুলা ডিজাইন ইমপ্লিমেন্ট করা হয়েছে। যেমন একটা ডিজাইন হচ্ছে এই স্ট্রাকচারটা, যে প্যাসিভেটেড ইমিটার রেয়ার লোকালি ডিফিউজড সেলস, এটাকে বলা হয় পার্ল স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের মধ্যে যেটা করা হয় যে ইনসিডেন্ট ফটনের একটা পোরশন হচ্ছে রিফ্লেক্টেন্সের কারণে লস হয়ে যায়। তো এই রিফ্লেক্টেন্সটা কমানোর জন্য যে উপরের যে স্ট্রাকচারটা আছে, যে উপরের টপ লেয়ারটা যে আছে, এই টপ লেয়ারটাকে টেক্সচার্ড সারফেস করা হয়। টেক্সচার্ড সারফেস মানে হচ্ছে এই যে টপ লেয়ারটা আছে একটা ইউনিফর্ম টপ লেয়ার, এইটাতে একটা পিরামিডের শেপ করে এচিং করা হয়। এরকম পিরামিড শেপের এচিং থাকে, যে এই জায়গায় যেটা দেখানো হচ্ছে। পিরামিড শেপের এচিং থাকলে, যদি নরমাল এচিং না থাকতো তাহলে লাইট এই জায়গায় ইনসিডেন্ট হয়ে এই জায়গায় রিফ্লেক্ট হওয়ার চান্স বেশি ছিল। এই এচিং এর কারণে কি হয়, লাইটটা ভিতরে ঢুকলে এই সারফেস থেকে যদি সেটা রিফ্লেক্ট হয়ও পরের সারফেসে সেটা অ্যাবজর্পশনের চান্স থাকে, যার ফলে টোটাল রিফ্লেক্টেন্সটা কমে যায়। তো ইনভার্টেড পিরামিডস এজ into the surface to capture as much of the incoming light as possible. This inverted pyramid textured surface substantially reduces reflection losses and increase absorption probability in the device, যার ফলে ডিভাইসের এফিশিয়েন্সিটা কিছুটা ইনক্রিজ হয়।
আবার দ্য লার্জেস্ট ফ্যাক্টরস রিডিউসিং দ্য এফিসিয়েন্সি অফ এ সিলিকন সোলার সেল, আমরা তো রিফ্লেক্টেন্সটা কমাইলাম, কিন্তু যদি সোলার এই যেই লাইটটা আসছে ওইটার এনার্জি যদি ওয়েভ এই ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে কম হয় তাহলে তো এটা অ্যাবজর্ব হবে না। তাহলে largest factors reducing the efficiency of a silicon solar cell are the unabsorbed photons, যে এই ফটনগুলো আনঅ্যাবজর্বড থেকে যাবে, তো এইটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সিটা রিডিউস করবে, যে মানে লং ওয়েভলেন্থ গুলা আনঅ্যাবজর্বড অবস্থায় চলে যাবে, আবার শর্ট ওয়েভলেন্থ ফটনস দ্যাট আর অ্যাবজর্বড নিয়ার দা সারফেস, আবার শর্ট ওয়েভলেন্থ ফটনগুলো কি হবে একদম সারফেসের কাছাকাছি অ্যাবজর্ব হলে সারফেস রিকম্বিনেশনের কারণেও আমরা হচ্ছে এফিসিয়েন্সিটা কমে যায়। তো এই দুইটা প্রবলেমকে সলভ করার জন্য হেটেরোস্ট্রাকচার সোলার সেল ইউজ করা হয়। Both of these factors are improved by using heterostructure tandem solar cell, যে ট্যান্ডেম সোলার সেল বলা হয়, যে একটা হেটেরোস্ট্রাকচার সোলার সেল অনেকগুলা একটার সাথে আরেকটা কানেক্টেড করে ইউজ করা হয়, which are also called মাল্টি জাংশন সোলার সেল। এই যে এটাকে মাল্টি জাংশন সোলার সেল বলা হয়, যে হেটেরোস্ট্রাকচার ট্যান্ডেম সোলার সেল। তো এই জায়গার ক্ষেত্রে, যে এই ডিজাইনগুলোর ক্ষেত্রে, যে এই এখানে একটা পিএন জাংশন আছে, এখানে একটা পিএন জাংশন আছে, তো এগুলা যেহেতু হেটেরো স্ট্রাকচার, তো এইটার যে ব্যান্ড গ্যাপ আর এইটার ব্যান্ড গ্যাপ ডিফারেন্ট হবে, মানে এই পাশের ব্যান্ড গ্যাপ আর এই পাশের ডিভাইসের ব্যান্ড গ্যাপটা হচ্ছে ডিফারেন্ট ব্যান্ড গ্যাপ। তো এটার ব্যান্ড গ্যাপ যদি EG1 হয়, এটার ব্যান্ড গ্যাপ যদি EG2 হয়, তাহলে যেই ডিরেকশনে ফটনটা ইনসিডেন্ট হবে ওই ডিরেকশনে হচ্ছে হাইয়ার ব্যান্ড গ্যাপ মেটেরিয়ালকে রাখা হয়। এই পাশে হচ্ছে হায়ার ব্যান্ড গ্যাপেরটা রাখা হয়, আর এই পাশে হচ্ছে লোয়ার ব্যান্ড গ্যাপেরটা রাখা হয়। তখন কি হবে, যে ফোটন যদি ইনসিডেন্ট হয়, তো এই একটা পোরশন, যেই পোরশনের হচ্ছে এনার্জি EG1 এর চেয়ে বেশি, ওই পোরশনটা এই পাশেই অ্যাবজর্ব হয়ে যাবে, কিন্তু যেই পোরশন অফ লাইটের এনার্জি হচ্ছে EG1 এর চেয়ে কম, ওইগুলো হচ্ছে এই জায়গায় অ্যাবজর্ব হবে না, অ্যাবজর্ব না হয়ে এই পাশে চলে আসবে, তখন হচ্ছে এই স্ট্রাকচারে ওই লাইটগুলা অ্যাবজর্ব হবে। তো যে তো এই জায়গায় আমাদের যে প্রবলেমটা ছিল আনঅ্যাবজর্বড ফোটন, এই প্রবলেমটা এখানে মিনিমাইজ করা পসিবল হয়, মানে যেই পরিমাণ আনঅ্যাবজর্ব ছিল ওইটা আমাদের পরের স্ট্রাকচারে ব্যান্ড গ্যাপ কমায়া, মানে কম ব্যান্ড গ্যাপের একটা স্ট্রাকচার ইউজ করে ওইটাকে অ্যাবজর্ব করা পসিবল হয়। তো এখন এই জায়গায় যে ক্যারিয়ারটা জেনারেট হইলো, এই জায়গায় ক্যারিয়ার জেনারেট হইলো, তো এই ক্যারিয়ার গুলা কি করতে হবে, আমাদের টোটাল স্ট্রাকচারটাকে ক্রস করে এই পাশে যে ইলেকট্রোড আছে, এই পাশে যে ইলেকট্রোড আছে, ইলেকট্রোডে আসতে হবে। এখন এই জায়গা থেকে ক্যারিয়ার গুলা এই পাশে আসার জন্য এই দুইটার মাঝখানে একটা টানেলিং লেয়ার ইউজ করা হয়, that the two cells have to be connected, that is allow the carriers electrons and holes to pass. This is done by using a highly doped very thin PN junction, যে অনেক থিকনেস কম থাকে, অনেক থিন একটা পিএন জাংশন, কিন্তু হাইলি ডোপড রিজিয়ন, একটা থিন পিএন জাংশন দিয়ে এইটা এই জায়গায় ইউজ করা হয়, কানেক্ট করা হয়। তো একটা থিন পিএন জাংশন ইউজ করার ফলে কি হবে, একটা টানেলিং ব্যারিয়ার ক্রিয়েট হবে, তখন ক্যারিয়ার গুলা এইটা থেকে টানেল করে এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে এই পাশে মুভ করতে পারবে, তো এই জায়গায় একটা টানেলিং জাংশন ইউজ করা হয়। তো এখানে তো দুইটা স্ট্রাকচার ট্যান্ডেম করা হয়েছে, এরকম করে তিনটা চারটা এরকম অনেকগুলো হেটেরো স্ট্রাকচার এই মানে কানেক্ট করা পসিবল আর কি ট্যান্ডেম সোলার সেলে। তো এই ট্যান্ডেম সোলার সেলের ক্ষেত্রে ডিজাইন প্রবলেম পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে, যে এই রেঞ্জ থেকে সাপোজ এই এনার্জি থেকে এই এনার্জি পর্যন্ত লাইট অ্যাবজর্ব করার জন্য একটা ট্যান্ডেম সোলার সেল ডিজাইন করো। তো এটাকে অ্যাবজর্ব করার ক্ষেত্রে দেখতে হবে আমাদের যে কি কোনটা হেটেরো স্ট্রাকচার নিলে এটা আমাদের জন্য ইফেক্টিভ হয়। যেমন এই 1.95 ইলেকট্রন ভোল্ট ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই যে যেই ডিরেকশনে ফোটন আসবে ওই ডিরেকশনে, মানে যেই ডিরেকশন থেকে ফোটন ইনসিডেন্ট হবে ওইটাতে হচ্ছে হায়ার ব্যান্ড গ্যাপটা রাখতে হবে প্রথমেই। তো এইটা হচ্ছে ম্যাক্সিমাম ব্যান্ড গ্যাপ, তারপরে হচ্ছে এইটা থাকবে, মানে এরকম করে কি একদম লোয়েস্ট লোয়ার ব্যান্ড গ্যাপটা এই জায়গায় থাকবে, কারণ হচ্ছে আমরা যদি লোয়ার ব্যান্ড গ্যাপটা এই পাশে দিয়ে দেই তাহলে হাই ব্যান্ড গ্যাপ গুলা কিন্তু এটাতে অ্যাবজর্ব হইতে পারে, হাই ব্যান্ড গ্যাপ গুলা এটাতে অ্যাবজর্ব হইতে পারে, তো এই পাশে আমরা লাইট নাও পাইতে পারি। এই জন্য যে যদি আমরা এই পাশে হায়ার ব্যান্ড গ্যাপ ইউজ করি তাহলে হচ্ছে কি হাই এই মানে হাই এনার্জির ফোটন গুলো এখানে অ্যাবজর্ব হবে, আর লোয়ার এনার্জি গুলো এটা পাস করে চলে আসবে, তখন এই জায়গায় হচ্ছে এগুলা অ্যাবজর্ব হবে। এই হচ্ছে মোটামুটি সোলার সেলের আলোচনা যে এইগুলা ছিল। এখন কারো কোনো কোয়েশ্চন থাকলে জিজ্ঞেস করতে পারো।
এই চ্যাপ্টার এই জায়গায় শেষ। এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো আর কি। কারো কোনো কোয়েশ্চেন নাই?